আচ্ছা, আজকে আমরা সপ্তম অধ্যায়ের অস্থি সম্পর্কে পড়ব। প্রাণীবিজ্ঞান সপ্তম অধ্যায়ের অস্থি। আচ্ছা আচ্ছা আমরা অস্থি কি সেটা কি জানি? অস্থি কি অবশ্যই সে সম্পর্কে আমাদের একটু জানা লাগবে, একটা বেসিক কনসেপ্ট নেওয়া লাগবে। বেসিক কনসেপ্টের মধ্যে আমরা অস্থির সংজ্ঞাটা পেয়ে যাব। অস্থি আসলে একটা কঠিন যোজক কলা যা দেহ গঠনে সাহায্য করবে। অস্থি আসলে কি? প্রথম পয়েন্ট হবে একটা কঠিন যোজক কলা। কঠিন যোজক কলা, যোজক কলা কি করবে? দেহ গঠনে সাহায্য করবে। আচ্ছা, কি কাজ হবে তাহলে? কাজ হবে দেহ গঠন করা, দেহ গঠন করা। এবং এই অস্থির গাঠনিক ও কার্যিক একক হিসাবে, গাঠনিক ও কার্যিক একক হিসাবে আমরা পাব প্রধানত দুইটা জিনিস। একটা হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র, হ্যাবার্সিয়ান তন্ত্র, হ্যাবার্সিয়ান তন্ত্র অথবা ট্রাবেকুলি, ট্রাবেকুলি। তাহলে অস্থি হচ্ছে কঠিন একটা যোজক কলা, দেহ গঠনে সাহায্য করা তার কাজ, এবং গাঠনিক ও কার্যিক একক হিসাবে আমরা পাবো হ্যাবার্সিয়ান তন্ত্র অথবা ট্রাবেকুলি। দুইটা কখনো একসাথে থাকবে না, হয় হ্যাবার্সিয়ান তন্ত্র থাকবে, নাহলে ট্রাবেকুলি থাকবে। তার মানে আমরা আরেকটা জিনিসের মধ্যে এখান থেকে আসতে পারি, অস্থি প্রধানত দুই প্রকার হইতে পারে। যে অস্থির মধ্যে মানে এক ধরনের অস্থির মধ্যে থাকবে হ্যাবার্সিয়ান তন্ত্র, আরেক ধরনের অস্থির মধ্যে থাকতে পারে ট্রাবেকুলি। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার চলে আসি অস্থির গঠনের মধ্যে। অস্থির গঠনে আমরা যদি রাসায়নিকভাবে একটু চিন্তা করি, অস্থির গঠনে প্রধানত দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে জৈব অংশ আর একটা হচ্ছে অজৈব অংশ। জৈব আর অজৈব। তাহলে অস্থির গঠনে আমরা প্রধানত পাচ্ছি দুইটা জিনিস, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈব অংশ আর অজৈব অংশ। আমাদের মানবদেহের গঠনের ক্ষেত্রে জৈব অংশের পরিমাণ তুলনামূলক বেশি থাকে এবং অজৈব অংশের পরিমাণ তুলনামূলক কম থাকে, কিন্তু অস্থির ক্ষেত্রে ঠিকঠাক উল্টাটা দেখা যাবে। অজৈব অংশের পরিমাণ থাকবে বেশি, জৈব অংশের পরিমাণ থাকবে কম। জৈব অংশ নর্মালি অস্থির মধ্যে 40%-এর মতো থাকে, 40%, আর অজৈব অংশ পাবো আমরা 60%। তাহলে জৈব এবং অজৈব অংশের মধ্যে কী কী থাকতে পারে? আমরা প্রথমে আসি জৈব অংশের মধ্যে। জৈব অংশের মধ্যে আমরা যে জিনিসটা পাবো সেটার নাম হচ্ছে কোলাজেন। কি পাবো আমরা? কোলাজেন। অস্থির জৈব অংশে কোলাজেন নামক একটা প্রোটিন পাবো। আচ্ছা, আরেকটা বেসিক জিনিস আমরা একটু মনে রাখবো, জৈব অংশের মধ্যে অস্থির প্রধানত পাবো আমরা প্রোটিন পাবো। তার মধ্যে একটা পাবো কোলাজেন, আর আমাদের গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে অসিমিউকয়েড নামক একটা প্রোটিনের নাম উল্লেখ করা আছে, অসিমিউকয়েড। যদিও বাস্তবে অসিমিউকয়েড নামে কোনো প্রোটিন নাই, অসিমিউকয়েড নামে কোনো প্রোটিন কিন্তু নাই। যেহেতু আমাদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, অবশ্যই কিন্তু অসিমিউকয়েডের নাম আমরা মনে রাখবো, কিন্তু এটাও পাশাপাশি মনে রাখবো যে অসিমিউকয়েড নামক কোনো প্রোটিন নাই। এতদিন ইতিমধ্যে আমরা মনে অনেক কিছু বুঝে গেছি যে পরীক্ষা ভালো রেজাল্ট করা আর অনেক কিছু জানার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো কোলাজেন, অসিমিউকয়েড পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু এটাও পাশাপাশি মনে রাখবো যে অসিমিউকয়েড নামে আসলে কোনো প্রোটিন নাই। এবার চলে আসি আমরা অজৈব অংশের মধ্যে। অজৈব অংশের মধ্যে প্রধানত আমরা পাবো ক্যালসিয়ামের লবণ। আমরা জানি যে অস্থির মধ্যে ক্যালসিয়াম জমা থাকে, তো অবশ্যই ক্যালসিয়ামের লবণই আমরা অস্থির মধ্যে পাবো। শুধু তো ক্যালসিয়াম থাকতে পারে না, কারণ ক্যাটায়ন বা অ্যানায়ন মানে কোনো আয়নিক অবস্থায় কোনো মৌল কোথাও বিদ্যমান থাকতে পারে না। অবশ্যই সেটা ক্যাটায়ন হলে অ্যাননের সাথে যুক্ত থাকবে, অ্যানন হলে ক্যাটায়নের সাথে যুক্ত থাকবে। ঠিক তেমনি অজৈব অংশের মধ্যে যে 60% অংশ আছে তার মধ্যে ক্যালসিয়ামের লবণ পাবো দুই ধরনের, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আরেকটা পাবো ক্যালসিয়াম ফসফেট। আচ্ছা, এ পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি আমরা অস্থির গঠনের মধ্যে। অস্থির গঠনের মধ্যে আমরা যদি একটা অস্থিকে অ্যানাটমিক্যালি এক্সামিন করি, অ্যানাটমিক্যালি যদি আমরা দেখি, বাইরের থেকে অস্থির একদম বাইরের থেকে ভেতরের দিকে যদি ঢুকি, একদম বাইরের থেকে ভেতরের দিকে ঢুকলে প্রথমে যে স্তরটা পাবো এটাকে বলবো আমরা পেরিঅস্টিয়াম, যেটাকে বলি অস্থির আবরণ। অবশ্যই অস্থির একটা আবরণ থাকবে, সেটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়ামের নিচে যে অংশটা থাকবে এটাকে বলবো আমরা নিরেট অস্থি, আর পেরিঅস্টিয়ামের নিচে যে অংশটা আসবে সেটাকে বলবো আমরা স্পঞ্জ অস্থি। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি ব্যাপারটা। তাহলে অস্থিকে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিরেট অস্থি
আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। তাহলে অস্থি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নিরেট আর একটা হচ্ছে স্পঞ্জি। আমরা অস্থির গঠনের যে সংজ্ঞাটা দিছিলাম ওইখানে বলছিলাম অস্থির মধ্যে হ্যাবাসিয়ান তন্ত্র গাঠনিক বা কার্যিক একক হিসেবে থাকতে পারে, আবার ট্রাবেকুলিও গাঠনিক বা কার্যিক একক হিসেবে থাকতে পারে। যদি অস্থির মধ্যে হ্যাবাসিয়ান তন্ত্র গাঠনিক বা কার্যিক একক হিসেবে থাকে তখন সে অস্থিকে বলি আমরা নিরেট অস্থি। কি অস্থি বলবো আমরা? নিরেট অস্থি। নিরেট অস্থি। আর ট্রাবেকুলি যদি গাঠনিক বা কার্যিক একক হিসেবে থাকে তখন সে অস্থিটাকে বলবো আমরা স্পঞ্জি অস্থি। কি অস্থি? স্পঞ্জি অস্থি। আচ্ছা, তাহলে নিরেট এবং স্পঞ্জি অস্থির বেসিক পার্থক্য কোথায়? এর গাঠনিক এবং কার্যিক এককে। হ্যাবাসিয়ান তন্ত্র থাকলে আমরা সেই অস্থিটাকে বলবো নিরেট অস্থি, ট্রাবেকুলি যদি থাকে সেই অস্থিটাকে বলবো আমরা স্পঞ্জি অস্থি। আচ্ছা, এখন আমরা এই যে নিরেট এবং স্পঞ্জি অস্থি পড়লাম, এই নিরেট এবং স্পঞ্জি অস্থির আরও বেসিক কনসেপ্টে যাব, আরও আমরা মলিকুলার লেভেলে যাওয়ার চেষ্টা করবো। যদি আমরা অনেক মলিকুলার লেভেলে যাব না, আমরা যত যাওয়া সম্ভব আমাদের সিলেবাসের মধ্যে যতটুকু আছে আমরা একটু নিরেট অস্থি নিয়ে চিন্তা করি। আচ্ছা, আমরা একটু এই পাশে আসি। আমাদের কাছে এখানে একটা অস্থির ছবি আঁকা আছে, ধরলাম এটা আমাদের ফিমার, সাপোজ ধরলাম। এখন এই অস্থিটার যদি আমি অনুদৈর্ঘ্য বরাবর কাটি, অনুদৈর্ঘ্য বরাবর সেকশন করি একটা, তাহলে আমরা মাইক্রোস্কোপে কীরকমভাবে দেখব? ধরলাম আমার এটা একটা ফিমার, একটা অস্থি আমি মাঝখান বরাবর কাটলে আমি উপরের অংশটুকু সরাই নিয়ে সোজা করে দেখতেছি। দেখলে কি দেখা যাবে? উপর থেকে দেখবো না আমরা? তাহলে অস্থিটাকে কিন্তু তখন আমরা উপর থেকে দেখব। ঠিক আছে ব্যাপারটা? তাহলে উপর থেকে যদি আমরা অস্থিটাকে দেখি তাহলে অস্থির মধ্যে এরকম ছোট ছোট গোল গোল অনেক স্ট্রাকচার পাওয়া যাবে, এবং এটা পাওয়া যাবে একদম বাইরের দিকে, ঠিক পেরিঅস্টিয়ামের নিচে। আমি পরে আসতেছি গঠনটাই, আমরা কি মলিকুলার লেভেলটা দেখে নিই। এরকম গঠনগুলার প্রতিটাকে, এটা একটা হ্যাবাসিয়ান তন্ত্র, এটা একটা হ্যাবাসিয়ান তন্ত্র, এটা একটা হ্যাবাসিয়ান তন্ত্র, এটা একটা হ্যাবাসিয়ান তন্ত্র। এখন আমরা এটা কিসের মধ্যে পাবো? অবশ্যই কিন্তু নিরেট অস্থির মধ্যে পাবো। তাহলে আমরা দেখতেছি আসলে কিন্তু নিরেট অস্থির মধ্যে, আমরা কিন্তু স্পঞ্জি অস্থির মধ্যে এখনো যাইনি। নিরেট অস্থির মধ্যে তাহলে আমরা কি পাচ্ছি? নিরেট অস্থিতে নিরেট অস্থি, নিরেট অস্থি। নিরেট অস্থির মধ্যে পাবো আমরা হ্যাবাসিয়ান তন্ত্র। হ্যাবাসিয়ান তন্ত্রের গঠনে আমাদের কিছু কিওয়ার্ড মনে রাখা লাগবে, যা দ্বারা আমরা পুরো গঠনটাকে ব্যাখ্যা করতে পারবো। প্রথমে আমরা যেটা মনে রাখবো সেটার নাম হচ্ছে হ্যাবাসিয়ান নালী। নাম কি? হ্যাবাসিয়ান নালী। হ্যাবাসিয়ান নালী। দ্বিতীয় যে অংশটার কথা মনে রাখবো সেটাকে আমরা বলবো ল্যামেলি। ল্যামেলি মানে হচ্ছে স্তর। ল্যামেলি মানে কি আসলে? স্তর। আচ্ছা, 3 নম্বর যে অংশটা মনে রাখবো সেটার নামকে বলবো আমরা ক্যানালিকুলি। ক্যানালিকুলি। 4 নম্বর যে অংশটা সেটার নাম হচ্ছে ল্যাকুনা। কি মনে রাখবো? ল্যাকুনা। আর 5 নম্বর যে অংশ ওইটার নাম হচ্ছে ভক্সম্যান নালী। কি নালী? ভক্সম্যান নালী। আচ্ছা, তাহলে আমাদের এখানে মেইনলি 5টা গঠনের নাম মনে রাখার চেষ্টা করবো। একটা হ্যাবাসিয়ান নালী, ল্যামেলি, ক্যানালিকুলি, ল্যাকুনা অ্যান্ড ভক্সম্যান নালী। এখন যদি এটা কিন্তু প্রতিটা হ্যাবাসিয়ান তন্ত্রের মধ্যে থাকবে, তার মানে এই গঠনটা এই হ্যাবাসিয়ান তন্ত্রটার মধ্যে আছে, এখানে যে হ্যাবাসিয়ান তন্ত্র আছে তার মধ্যে আছে, এখানে যে হ্যাবাসিয়ান তন্ত্র আছে তার মধ্যে আছে, এইখানটার মধ্যেও আছে। তাহলে আমাদের ফার্স্টে আমরা যে গঠনটা পাচ্ছি ওটাকে বলতেছি আমরা হ্যাবাসিয়ান নালী। হ্যাবাসিয়ান নালী প্রতিটা হ্যাবাসিয়ান তন্ত্রের কেন্দ্রস্থলে অবস্থান করে। কেন্দ্রে, ঠিক কেন্দ্রে একটা নালী অবস্থান করবে, যেটাকে বলবো আমরা হ্যাবাসিয়ান নালী। তার বাইরের দিকে এই ল্যামেলিগুলো, এই স্তরগুলো অবস্থান করবে। ল্যামেলির সংখ্যা থাকবে নর্মালি 5 থেকে 15টা। প্রতিটা হ্যাবাসিয়ান তন্ত্রের মধ্যে ম্যাট্রিক্সে 5 থেকে 15 স্তর বিশিষ্ট ল্যামেলি পাওয়া যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? মানে হ্যাবাসিয়ান নালী যেটা কেন্দ্রে অবস্থান করতেছে তাকে চারিদিক থেকে 5 থেকে 15টা স্তর বিশিষ্ট ল্যামেলি অবস্থান করবে। তার মানে এর ঠিক বাইরের দিকে এরকম ম্যাট্রিক্সের মধ্যে এই ল্যামেলিগুলা অবস্থান করবে। যেহেতু এখানে আমাদের জায়গা কম, জায়গা ঠিক কম না, গোলটার মধ্যে জায়গা কম, প্রতিটা হ্যাবাসিয়ান তন্ত্রের মধ্যে জায়গা কম, আমরা 5টা স্তর দেখাতে পারতেছি মেবি। 1টা 2টা 3টা 4টা, সরি 4টে স্তর দেখতেছি। তাহলে এই যে 4টে স্তর, 1টা 2টা 3টা 4টা, এই 4টে স্তরকে আমরা বলতেছি ল্যামেলি। ক্লিয়ার? এই ল্যামেলির মধ্যে
কিছু ফাঁকা জায়গা থাকবে। কি থাকবে? কিছু ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাগুলোকে, প্রতিটা ফাঁকা জায়গাকে বলা হবে ল্যাকুনা। কি বলা হবে? ল্যাকুনা। তাহলে ল্যামেলির মধ্যে অবস্থান করতেছে ল্যাকুনা। ল্যাকুনা আসলে কি? কিছু ফাঁকা জায়গা, যেগুলোকে বলতেছি আমরা ল্যাকুনা। আচ্ছা, ল্যাকুনা। এই ল্যাকুনার মধ্যে অবস্থান করবে অস্থিকোষ। কি অবস্থান করবে? অস্থিকোষ। আমরা জানি যে অস্থিকোষ প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট অ্যান্ড অস্টিওসাইট। অস্টিওব্লাস্ট যেটা, সেটা একটা অপরিণত অস্থিকোষ। অস্টিওক্লাস্ট যেটা, এটা একটা অস্থিকোষ যেগুলো পরিণত, সেগুলোকে নষ্ট করবে, সেগুলোকে ধ্বংস করবে, সেটাকে বলতেছি অস্টিওক্লাস্ট। আর একটা আছে অস্টিওসাইট, যেটা একটা পরিণত অস্থিকোষ। এই অস্থিকোষগুলো এগুলোর মধ্যে অবস্থান করবে, এই ল্যাকুনার মধ্যে অবস্থান করবে। এখন একটা জিনিস মনে রাখা লাগবে যে এই ল্যাকুনাগুলো কিন্তু একা একা অবস্থান করে না। এই ল্যাকুনাগুলো পার্শ্ববর্তী ল্যাকুনার সাথে অবশ্যই যুক্ত থাকে, প্রতিবেশীর মতো। প্রতিবেশীর সাথে যোগাযোগ থাকবে, এটা স্বাভাবিক। আমার বাসার পাশে যে প্রতিবেশী আছে তার সাথে অবশ্যই আমার যোগাযোগ থাকবে। ঠিক তেমনি এই ল্যাকুনার পার্শ্ববর্তী যে ল্যাকুনা আছে তার সাথে যোগাযোগ রক্ষা করবে। এই ল্যাকুনার পার্শ্ববর্তী যে ল্যাকুনা আছে তার সাথে যোগাযোগ রক্ষা করবে। এই ল্যাকুনা তার পার্শ্ববর্তী ল্যাকুনার সাথে যোগাযোগ রক্ষা করবে। ঠিক তেমনি প্রতিটা ল্যাকুনা আরেকটা ল্যাকুনার সাথে যুক্ত। এই যুক্ত থাকার কারণ হচ্ছে অস্থির মধ্যে যে অস্টিওক্লাস্টগুলো আছে ওইগুলো যাতায়াত নিয়ন্ত্রণ করা। অস্টিওক্লাস্ট অনেক সময় ফিজিওলজিক্যালি ম্যাক্রোফেজের মতো কাজ করে, মানে ফ্যাগোসাইটোসিসেও সাহায্য করতে পারে। ঠিক আছে? তার জন্য অস্থিকোষগুলা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করা অবশ্যই জরুরি। আচ্ছা, এবার চলে আসি আমরা ল্যাকুনার মধ্যে। তাহলে থাকতেছে অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট আর অস্টিওব্লাস্ট, অস্থিকোষ। সহজ কথা। আমাদের আরেকটা জিনিস বাকি আছে। তাহলে আমাদের গঠনে প্রধানত 4টা জিনিস আমরা পেয়ে গেছি। প্রথম যে অংশ সেটার নাম হচ্ছে হ্যাবাসিয়ান নালী। দ্বিতীয় যে স্তরগুলো আছে ওটাকে বলতেছি আমরা ল্যামেলি। 3 নম্বর যে অংশটা সেটার নাম হচ্ছে ল্যাকুনা, ফাঁকা জায়গা যার মধ্যে অস্থিকোষগুলো অবস্থান করতেছে। আর 4 নম্বর যে অংশ সেটাকে বলতেছি আমরা ক্যানালিকুলি। আমরা যদি একটু লেভেলিং করার চেষ্টা করি, আমরা লেভেলিং করে রাখতে পারি এখানে। তাহলে একদম বাইরের দিকে আমরা পাচ্ছি, বাইরের দিকে ঠিক না, মানে এই যে সংযোগ রক্ষা করি যে নালীগুলো আছে ওটাকে বলতেছি আমরা ক্যানালিকুলি। এটাকে বলতেছি আমরা ল্যাকুনা। প্রতিটি স্তরকে বলতেছি আমরা ল্যামেলি। আর কেন্দ্রীয় যে নালীটা আছে ওটাকে বলতেছি আমরা হ্যাবাসিয়ান নালী। হ্যাবাসিয়ান নালী। অস্থির মধ্যে রক্তের সরবরাহ আছে খুব বেশি পরিমাণে। এটিকে আমরা জানি, অস্থির মধ্যে খুব বেশি পরিমাণে কিন্তু রক্ত সরবরাহ থাকবে। অস্থির মধ্যে যদি রক্ত সরবরাহ না থাকে তাহলে অস্থিকোষগুলো নিউট্রিশন কীভাবে পাবে? অবশ্যই রক্ত সরবরাহ দরকার। নিউট্রিশন না পালে হবে না, নিউট্রিশন অবশ্যই দরকার। তার সাথে সাথে অস্থির কিন্তু শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, মেটাবলিজম সম্পন্ন হচ্ছে। মেটাবলিজম সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে, সেটাকে পরিবেশে এক্সক্রিট করা লাগবে, অস্থির মধ্যে জমা রাখলে হবে না। তার জন্য অস্থির মধ্যে কিন্তু অবশ্যই রক্তের সরবরাহ আছে। রক্তের সরবরাহ থাকা মানে ধমনীও আছে, শিরাও আছে। আচ্ছা, হাড় যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যথা হয়। ব্যথা হওয়ার কারণ কি? কারণ এর মধ্যে নার্ভ সাপ্লাই আছে। নার্ভ সাপ্লাই আমরা আমাদের কাছে যেহেতু আমরা নার্ভ সাপ্লাইকে মনে রাখবো একটু সবুজ রঙের কালিটা দিয়ে। এর মধ্যে কিন্তু স্নায়ু সরবরাহ আছে। তাহলে হ্যাবাসিয়ান নালীর প্রধান কাজ হচ্ছে ধমনী, শিরা এবং যে স্নায়ুগুলো আছে ওগুলোকে ধারণ করা। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, তাহলে এই যে হ্যাবাসিয়ান তন্ত্রের একটা ছবি এখানে আঁকানো হলো, এইখানেও ঠিক এরকম একটা হ্যাবাসিয়ান তন্ত্র আছে, এইখানেও হ্যাবাসিয়ান তন্ত্র আছে, এরকম একটা হ্যাবাসিয়ান তন্ত্র আছে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে কি, আমাদের যে ল্যামেলি আছে, ল্যামেলির সংখ্যা কতগুলো থাকবে? 5 থেকে 15 স্তর। 5 থেকে 15টি ল্যামেলি মানে স্তর। তাহলে ল্যামেলি থাকবে 5 থেকে 15টা। প্রতিটা হ্যাবাসিয়ান তন্ত্রের মধ্যে ল্যামেলি 5 থেকে 15টা। তাহলে আমি একটু আবার রিকল করি জিনিসগুলোকে। আমরা আসলে নীলের অস্থির গাঠনিক এবং কার্যিকারক হ্যাবাসিয়ান তন্ত্র নিয়ে একটু বোঝার চেষ্টা করতেছি। হ্যাবাসিয়ান তন্ত্রের কেন্দ্রে থাকবে একটা কেন্দ্রীয় নালী, যেটাকে বলতেছি আমরা হ্যাবাসিয়ান নালী। হ্যাবাসিয়ান নালীর চারিদিকে 5 থেকে 15 স্তর বিশিষ্ট ল্যামেলি নামক একটা গঠন পাওয়া যাবে, যার মধ্যে ল্যাকুনা অবস্থান করবে। ল্যাকুনা আসলে কিছু ফাঁকা জায়গা যার মধ্যে অস্থিকোষগুলো অবস্থান করে। এই ল্যাকুনা তার পার্শ্ববর্তী ল্যাকুনার সাথে, যেহেতু তারা প্রতিবেশী অবশ্যই যোগাযোগ রক্ষা করবে, পার্শ্ববর্তী ল্যাকুনার সাথে ক্যানালিকুলি নামক একটা গঠন দিয়ে
ক্যানালিকুলি নামক একটা নালী দিয়ে যোগাযোগ রক্ষা করবে। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ভক্সম্যান নালী। ভক্সম্যান নালী কি আমার পড়ার জন্য, ভক্সম্যান নালীটা জানার জন্য অস্থিটাকে আমরা এখানে কাটছিলাম কীভাবে? অনুপ্রস্থভাবে আমরা দেখতে পাবো না ভক্সম্যান নালীকে। আমরা যদি অস্থিটাকে অনুদৈর্ঘ্য বরাবর কাটি সেই ক্ষেত্রে ভক্সম্যান নালীকে দেখতে পারবো। আমরা অনুদৈর্ঘ্য বরাবর অস্থিটাকে কেটে একটা খুব সিম্পল একটা স্লাইস এইখানে নিছি। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা হেবাসিয়ান নালী, আরেকটা হেবাসিয়ান নালী, দুইটাকে দেখতেছি। এর চারিদিকে ল্যামেলি আছে, এটার ক্ষেত্রেও ল্যামেলি আছে। এখানে আর একটা হেবাসিয়ান তন্ত্র আমরা দেখতেছি, এখানে আর একটা হেবাসিয়ান তন্ত্র আমরা দেখতেছি, এখানে একটা হেবাসিয়ান তন্ত্র আছে। আমরা কি বুঝতে পারতেছি? আমরা জাস্ট এখান থেকে এতটুকু অংশ কেটে নিয়ে এখানে দেখতেছি। দেখলে এরকম গঠন পাওয়া যাচ্ছে। এখন এখানে আমরা দুইটা হেবাসিয়ান নালী দেখতেছি। দুইটা হেবাসিয়ান নালী অবশ্যই নিচের দিকেও বিস্তৃত, দুইটা নালী নিচের দিকেও বিস্তৃত। এখন দুইটা নালী যখন নিচের দিকে বিস্তৃত হচ্ছে, একটা নালী তার পার্শ্ববর্তী হেবাসিয়ান নালীর সাথে আরেকটা নালী দিয়ে যুক্ত। আমরা যদি একটু মুছতে পারতাম সব থেকে ভালো হতো। এখানে দাগটা হবে না আসলে। আচ্ছা, তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে একটা হেবাসিয়ান নালী তার পার্শ্ববর্তী হেবাসিয়ান নালীর সাথে আরেকটা নালী দিয়ে যুক্ত। এই যে হেবাসিয়ান নালী তার পার্শ্ববর্তী হেবাসিয়ান নালীর সাথে একটা নালী দিয়ে যুক্ত, এই নালীটার নামই ভক্সম্যান নালী। ভক্সম্যান নালী, ভক্সম্যান ক্যানেল অথবা ভক্সম্যান নালী। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এবং শুধুমাত্র যে এই দুইটা হেবাসিয়ান তন্ত্রের ক্ষেত্রে হেবাসিয়ান নালী তার পার্শ্ববর্তী হেবাসিয়ান নালীর সাথে যুক্ত এমন না। প্রতিটা হেবাসিয়ান তন্ত্রের হেবাসিয়ান নালী তার পার্শ্ববর্তী কোনো একটা হেবাসিয়ান তন্ত্রের হেবাসিয়ান নালীর সাথে যুক্ত। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদের যখন রিটেনে অবশ্যই কিন্তু এই দুইটা ছবি দেওয়া লাগবে, কারণ ভক্সম্যান নালী তুমি এই ছবিটার মধ্যে দেখাইতে পারবে না, আর ক্যানালিকুলি তুমি এই ছবিটার মধ্যে দেখাইতে পারবে না। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এখন চলে আসি স্পঞ্জি অস্থির মধ্যে। স্পঞ্জি অস্থির মধ্যে কী হবে? স্পঞ্জি অস্থির মধ্যে এই হেবাসিয়ান তন্ত্র কিন্তু দেখা যাবে না। একটু ভালো মতো যদি খেয়াল করি দেখা যাবে যে আমরা যে স্লাইসটা কাটছিলাম সেটা কিন্তু একদম পেরিওস্টিয়ামের গায়ে লাগানো যে অংশটা, তার মানে একদম বাইরের থেকে যখন ভেতরের দিকে আসবো, বাইরের যে অংশটা ছিল সেটার মধ্যে আমরা নিরেট অস্থিতে দেখতেছি। কিন্তু অস্থির যত আমরা ভেতরের দিকে ঢুকবো তত কিন্তু নিরেট অস্থির পরিমাণ কমতে থাকবে, বাড়তে থাকবে স্পঞ্জি অস্থির পরিমাণ। স্পঞ্জি অস্থির গঠনটা একটু ব্যাখ্যা করার জন্য আমরা একটু মৌচাকের কথা চিন্তা করি। মৌচাকের মধ্যে কি দেখা যায় যে কুঠুরি আছে, কুঠুরির মধ্যে মধু আছে, এবং কুঠুরিগুলার হেক্সাগোনাল একটা গঠন পাওয়া যায়। হেক্সাগোনাল গঠন মধ্যে বেঞ্জিন চক্রের মতো গঠন সামাও। আমরা যদি একটু দেখি এরকম, আমরা বেঞ্জিন সম্পর্কে সকলে জানি না, 9, 10 অবশ্যই ছিল বেঞ্জিন। তাহলে এই যে গঠনগুলো পাওয়া যাচ্ছে মধুকুঠুরির মতো গঠন, এই গঠনটাই আসলে আমাদের এখানে কিন্তু নিয়মিত গঠন পাওয়া যাচ্ছে, কিন্তু স্পঞ্জি অস্থির ক্ষেত্রে এত নিয়মিত গঠন পাওয়া যায় না। জাস্ট বোঝানোর জন্য আমরা একটু এটাতে মনে রাখবো যে এত নিয়মিত না, তবে হেক্সাগোনাল গঠন কিন্তু নিয়মিত না। স্পঞ্জি অস্থির মধ্যে কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকবে। নিরেট অস্থি যেমন একদম কম্প্যাক্ট, কিন্তু স্পঞ্জি অস্থি অতটা কম্প্যাক্ট না। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যাবে কি স্পঞ্জি অস্থির মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে এবং তার বাইরের দিকে হেবাসিয়ান তন্ত্র সমৃদ্ধ নিরেট অস্থির অবস্থান। তার মানে এগুলো কিন্তু সব নিরেট অস্থি। ঠিক আছে? এবং ভেতরের দিকে আমরা পাবো স্পঞ্জি অস্থি। আর এর বাইরে পাবো আমরা পেরিওস্টিয়াম। কি পাবো? পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম আসলে কি? অস্থির আবরণ। যে কোনো অর্গানের একটা নির্দিষ্ট আবরণ থাকবে। যেমন হার্টের ক্ষেত্রে, হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা যে আবরণটা পাবো এটার নাম কি হবে? পেরিকার্ডিয়াম। ফুসফুসের ক্ষেত্রে যে আবরণটা পাবো এটার নাম কি হবে? প্লুরা। মস্তিষ্কের ক্ষেত্রে যে আবরণটা পাবো এটার নাম কি হবে? মেনিনজেস। ঠিক তেমনি অস্থির ক্ষেত্রে যে আবরণটা পাবো ওইটার নাম হবে পেরিঅস্টিয়াম। আবার তরুণাস্থির ক্ষেত্রে যে আবরণটা পাবো এটার নাম হবে পেরিকনড্রিয়াম। আমরা ইতিমধ্যে জানি, আশা করি। আচ্ছা, তাহলে পেরিঅস্টিয়ামের নিচে আমরা যে অংশটা পাবো সেটার নাম হচ্ছে নিরেট অস্থি, আর নিরেট অস্থির মধ্যে যে ফাঁকা ফাঁকা গঠন পাবো সেটার নাম হচ্ছে স্পঞ্জি অস্থি। আমরা যদি আরও ভেতরে যাই, তার মানে এটাকে আমরা ধরতেছি বাইরে, আর এটাকে ধরতেছি আমরা ভিতরে।
তাহলে আরও যদি ভেতরে যাই, এবার আমরা এখানে পাবো মজ্জা গহ্বর। মজ্জা গহ্বর, মজ্জা গহ্বরের মধ্যে থাকবে অস্থি মজ্জা। অস্থি মজ্জা সম্পর্কে আমরা জানি না। অস্থি মজ্জা সম্পর্কে মোটামুটি আমাদের কনসেপ্ট বলতে অস্থি মজ্জা থেকে রক্তকণিক উৎপাদন হয়, এটা আমরা জানি। ঠিক তেমনি প্রতিটা অস্থি, যে সকল আমাদের বড় বড় অস্থি আছে, ম্যাক্সিমাম অস্থির মধ্যে অস্থি মজ্জা পাওয়া যায়। বড় অস্থি না, আমাদের ক্লাভিকল, স্টারনাম, স্ক্যাপুলা, এগুলো কিন্তু সব একটা ইম্প্যাক্ট টাইপের অস্থি, কিন্তু তার মধ্যেও কিন্তু অস্থি মজ্জা আছে, কারণ এইগুলো থেকে কিন্তু তৈরি হয় লোহিত কণিকা, তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে পেরিঅস্টিয়াম, তারপরে পাবো নিরেট অস্থি, তারপর পাবো স্পঞ্জ অস্থি, তারপরে পাবো অস্থি মজ্জা। অস্থি মজ্জার মধ্যে আমরা লাল অথবা হলুদ বর্ণের কিছু মজ্জা দেখতে পাবো। এ পর্যন্ত আসা গেছে আশা করি। তাহলে স্পঞ্জ অস্থির মধ্যে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, স্পঞ্জ অস্থি আমাদের রিটেনে আসবে না, রিটেনে আসবে আমাদের নিরেট অস্থি সম্পর্কে, নিরেট অস্থির গঠন ব্যাখ্যা করতে বলবে। স্পঞ্জ অস্থির মধ্যে আমাদের আরেকটা জিনিস মনে রাখা লাগবে যে আমাদের দেহের 20% মতো অস্থি স্পঞ্জি অস্থি। আমাদের দেহের মধ্যে 20% অস্থি স্পঞ্জি অস্থি, কিন্তু শিশুর দেহে ম্যাক্সিমাম অস্থি কিন্তু স্পঞ্জি অস্থি, অধিকাংশ অস্থি স্পঞ্জি অস্থি আমাদের। তাহলে নিরেট অস্থির মধ্যে যে হ্যাবাসিয়ান তন্ত্র আছে সেটা কিন্তু একটা রিটেন কোশ্চেন, এবং খুব ইম্পর্টেন্ট, সপ্তমধ্যের মোস্ট ইম্পর্টেন্ট একটা রিটেন কোশ্চেন, যেমন ছিল ধমনী শিরা, ঠিক তেমনি সপ্তমধ্যের মধ্যে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিটার্ন কোশ্চেন। আচ্ছা, আরেকটি জিনিস আমাদের এখান থেকে ভালো মতো পড়ে রাখা লাগবে, সেটা হচ্ছে অস্থির কাজ। অস্থির কাজ মোটামুটি আমরা জানি, কিন্তু আরেকটা জিনিস আমাদের একটু জানা লাগবে, সেটা হচ্ছে লিগামেন্ট আর টেন্ডন সম্পর্কে। লিগামেন্ট আর টেন্ডন সম্পর্কে আমাদের কি পড়া হয়েছিল কিনা আমার একচুয়াল মনে পড়তেছে না, কিন্তু আমরা একটু তাও রিকল করি। যদি পড়া হয় তাহলে তো ভালো, কিন্তু লিগামেন্ট আর টেন্ডন সম্পর্কে একটু রিকল করে রাখি আমরা। হোয়াট ইজ লিগামেন্ট আর হোয়াট ইজ টেন্ডন? লিগামেন্ট আর একটা হচ্ছে টেন্ডন। লিগামেন্ট হচ্ছে অস্থি আর অস্থির মধ্যে সংযোগ রক্ষা করবে যে যোজক কলা, যা অস্থি এবং অস্থির মধ্যে সংযোগ রক্ষা করবে তাকে বলবো আমরা লিগামেন্ট। আর টেন্ডন হচ্ছে অস্থি কিন্তু পেশি, এই দুইটার মধ্যে সংযোগ রক্ষা করবে। অস্থি আর অস্থির মধ্যে সংযোগ রক্ষাকারী যে যোজক কলা তাকে বলবো আমরা লিগামেন্ট, আর অস্থি আর পেশির মধ্যে সংযোগ রক্ষাকারী যে যোজক কলা সেটাকে বলবো আমরা টেন্ডন। আচ্ছা, অস্থির কাজের মধ্যে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে অস্থি ক্যালসিয়াম ফসফরাস। অস্থির গাঠনিক উপাদানের মধ্যে আমরা দেখছিলাম, রাসায়নিক যে গাঠনিক উপাদান ছিল তার মধ্যে অজৈব অংশের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফেট দুটো লবণ পাচ্ছিলাম। ক্যালসিয়াম ফসফরাস খুব গুরুত্বপূর্ণ দুইটা খনিজ লবণ আমাদের দেহের জন্য, মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেহ খনিজ লবণ, এটা অস্থি সঞ্চয় করে রাখতে পারে, তার পাশাপাশি পটাশিয়ামও সঞ্চয় করতে পারে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমাদের যে সকল ভাইটাল অর্গান আছে সেগুলোকে রক্ষা করা কিন্তু অস্থির কাজ। অস্থির কাজ অতটা ডিটেইলে আমাদের রিটেনে আসবে, কিন্তু আমরা অবশ্যই পারবো, একবার রিডিং দিলে ওইখান থেকে মোটামুটি সব কিছু আমাদের পারা যাবে। আরেকটা জিনিস আমাদের একটু পড়ে রাখা লাগবে, সেটা হচ্ছে নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির পার্থক্য। নিরেট আর স্পঞ্জ অস্থির পার্থক্য। নিরেট আর স্পঞ্জ অস্থির পার্থক্য খুবই সহজ। নিরেট অস্থি আমরা গঠনে দেখছি, পেরিঅস্টেমের নিচে থাকে নিরেট অস্থি, তার মানে বাইরের দিকে থাকবে নিরেট অস্থি আর ভেতরের দিকে থাকবে স্পঞ্জ অস্থি। তাহলে নিরেট অস্থির অবস্থান কোথায় হবে? বাইরে। আর স্পঞ্জ অস্থির অবস্থান কোথায় হবে? ভেতরে। ভেতরে, ঠিক আছে। এখন আমরা চিন্তা করি নিরেট অস্থির গঠনের কথা। নিরেট অস্থির গঠনের মধ্যে কি হ্যাবাসিয়ান তন্ত্র ছিল? হ্যাঁ। নিরেট অস্থির গঠনে গাঠনিক এবং কাজী একক হিসেবে পাবো আমরা হ্যাবাসিয়ান সিস্টেম। আর স্পঞ্জ অস্থির গঠনের মধ্যে আমরা পাবো ট্রাবেকুলি বা ট্রাবেকুলা। আচ্ছা, এখন আমরা একটু ম্যাট্রিক্সের কথা চিন্তা করি। ম্যাট্রিক্সের কথা চিন্তা করার পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করি, নিরেট অস্থি যেটা ওইটা কিন্তু একটু কঠিন হবে, যেহেতু নিরেট অস্থির মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই, তার জন্য কিন্তু বেশি পরিমাণ ভর গ্রহণ করতে পারবে। তার মানে নিরেট অস্থি হবে দৃঢ় প্রকৃতির, নিরেট অস্থি হবে দৃঢ়। আর স্পঞ্জি অস্থি যেটা সেটা হবে একটু কোমল বা নরম প্রকৃতির, নরম। মাথার খুলির কথা আমরা একটু চিন্তা করি, মাথার খুলির মধ্যে কিন্তু
ম্যাক্সিমামই স্পঞ্জি অস্থি পাওয়া যায়। তার জন্য কিন্তু মাথার খুলি নর্মালের তুলনায় একটু কম ভার সহ্য করতে পারে, তাই না? কম ভার সহ্য করতে পারবে, ঠিক আছে? নিরেট অস্থি যেহেতু বেশি ভার সহ্য করতে পারে, তার মানে দেহের ম্যাক্সিমাম ওজন কিন্তু নিরেট অস্থি বহন করবে। প্রায় 80% ওজনই নিরেট অস্থি বহন করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এই পার্থক্যটা মনে রাখবো খ নাম্বারের জন্য। কিসের জন্য? খ নাম্বারের জন্য, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্তই। আর এটা একটা ছিল, এই ক্লাসটা আসলে আমরা একটু বোঝার চেষ্টা করতেছি যে এইখান থেকে জুমে ভালো ক্লাস হয় নাকি ইউটিউবে আপলোড দিলে সব থেকে ভালো ক্লাস হয়। আশা করি তোমাদের কমেন্টে সব কিছু জানতে পারবো। দেখা যাক কী হয়। ওকে, সবাই ভালো থাকো আর ভালো মতো পড়াশোনা করো। আর অবশ্যই দুর্যোগঘন একটা পরিবেশ যাচ্ছে, আমরা খুব দ্রুত এই পরিবেশ থেকে রেহাই পাবো আশা করি। কিন্তু টাইমটাকে ইউটিলাইজ করো, কারণ এই টাইমটা আর ফেরত পাবা না। আর পরবর্তী জন্য এই টাইমটা নিয়ে আর আফসোস করা না লাগে যে আমার কাছে অনেক সময় ছিল কিন্তু আমি ইউটিলাইজ করতে পারি না। অনেকেই ফাঁকিবাজি করছে এতদিন, এখন আর ফাঁকিবাজি করো না। যেটুকু গ্যাপ আছে, পার্ট তো বানাইছই, এখন পার্টটারে উতরাও। বায়োলজি বা যে কোনো সাবজেক্টে, শুধু বায়োলজির ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টে যা যা গ্যাপ আছে এগুলোকে কমপ্লিট করো।